দেখছেন আরো 12 জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। এবার বাড়িতে ঢুকে মারার হুমকি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার সকালে খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে দিলীপ বাবু তিনি জানিয়েছেন যে মেজাজ হারায়নি, যা বলেছি ঠিক বলেছি। খড়গপুরের রাস্তা উদ্বোধনে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। তার প্রেক্ষিতে নিজের অবস্থানে অনড় বিজেপি নেতা। তিনি বলেন, রাজনীতি ছেড়ে দেব, মেজাজ ছাড়বো না, যা বলেছি ঠিক বলেছি। আপনাদের জানিয়ে রাখবো, রাস্তা উদ্বোধনে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। তারপরেই তিনি এমনই মন্তব্য করেছেন। এবার বাড়িতে ঢুকে মারার হুমকি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার সকালে খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে তিনি জানান যে মেজাজ হারায়নি, যা বলেছি ঠিক বলেছি। বাড়িতে ঢুকে মারার হুমকি দিলীপ ঘোষের। মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো। সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো। আপনারা শুনলেন দিলীপ ঘোষ তিনি যে মন্তব্য করেছেন, বাড়িতে ঢুকে মারার হুমকি। তারপর তিনি বলেছেন যে মেজাজ হারায়নি, যা বলেছি ঠিক বলেছি। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। সৌম্যকান্তি, ঠিক কোন প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন? জানিয়ে রাখি, গতকাল দিলীপ ঘোষ একটি রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন এবং সেই সময় রাস্তা উদ্বোধন করার সময় তাকে ঘিরে ধরে বেশ কিছু স্থানীয় বাসিন্দা মহিলারা তাকে প্রশ্ন ছুটতে থাকেন যে আপনি এতদিন এমপি ছিলেন, সাংসদ ছিলেন, তো তখন আপনাকে দেখা যায়নি। আজকে প্রাক্তন সাংসদ হওয়ার পরে হঠাৎ করে কেন এলাকায় আপনি এসেছেন? আপনি এতদিন কোথায় ছিলেন? এই প্রশ্ন ছোড়ার পরেই কিন্তু দিলীপ ঘোষ মেজাজ হারান এবং সেই সময় কিন্তু ওই মহিলাদেরকে নানা ধরনের কটূক্তি করেন তিনি এবং মেজাজ হারিয়ে তিনি বহু কটু কথা বলেন। তারপরে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং পরে তিনি সেখান থেকে চলে যান। এবং এই যে তার মেজাজ হারানো, এই বিষয় নিয়ে আজকে সকালবেলা যখন তিনি নিজের বাংলোর সামনে চা চক্রে বসেছিলেন এবং তখনই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তখনই তাকে প্রশ্ন করা হয় যে আপনি এরকম মেজাজ হারিয়ে ফেলছেন কেন। তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি এই ধরনের কথা বলেন এবং তিনি এই সেখানে উল্লেখ করেন যে আজকে কিন্তু আমি মেজাজ হারিয়ে কথা বলছি না, আজকে একদম দায়িত্ব নিয়েই বলছি কথাটা, ঠান্ডা মাথাতেই বলছি যে যা বলেছি ঠিক বলেছি। এই ধরনের বেয়াদবি যদি করতে আসে, সে যে পার্টিরই হোক, সে তৃণমূল যদি মনে করে রাজনীতি করবে, কাল থেকে শুরু করব, বাড়ি ঢুকে মারবো, নয়তো বাড়ি থেকে বের করে চৌরাস্তায় মারবো। দিলীপ বাবু প্রায়শই এই ধরনের চাঁচাছোলা মন্তব্যে কথাবার্তা বলেন এবং প্রায়শই মেজাজ হারিয়ে উল্টোপাল্টা কথা বলেন। শুধুমাত্র উল্টোপাল্টা কথা নয়, অকথা কুকথাও বলেন বলে অভিযোগ ওঠে এবং তিনি বিতর্কে সবসময় বিতর্কের মধ্যে থাকেন। এবং তারপরেই এই ধরনের আজকে কিন্তু তিনি পুরো বিষয়টিকে তিনি পরিষ্কার করেন এবং তিনি বলেন যে আমি মেজাজ হারিয়ে নয়, আমি নিজে একদম দায়িত্ব নিয়েই এই ধরনের কথা বলেছি এবং আমি আগামী দিনেও এই ধরনের কথা বলবো। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু আমার এই মেজাজ আমি ছাড়বো না, কেননা আমি কারো খাই না, কারো পড়ি না। এবং তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কিন্তু আজকে এই ধরনের মন্তব্য করেছেন। ধন্যবাদ জানাবো সৌম্যকান্তি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবার বাড়িতে ঢুকে মারার হুমকি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং তারপরে তিনি সাংবাদিকদের সামনে তিনি যেমনটা বলেছেন যে মেজাজ হারায়নি, যা বলেছি ঠিক বলেছি। খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষ তিনি বলেন যে মেজাজ হারায়নি, যা তিনি বলেছেন তিনি ঠিক বলেছেন। খড়গপুরের রাস্তা উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। তারপরে মেজাজ হারিয়ে এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ এবং তারপরে আজকে সাংবাদিকদের সামনে তিনি মন্তব্য করতে তাকে শোনা যায় যে যা বলেছি ঠিক বলেছি। আপনাদের আরো একবার শোনাবো দিলীপ ঘোষের মন্তব্য। মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো। সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদার। আপনারা শুনলেন, আবারও তার মন্তব্য শোনালাম আপনাদের। তিনি কিন্তু নিজের অবস্থানে অনড়। তিনি জানিয়েছেন রাজনীতি ছেড়ে দেব, মেজাজ ছাড়বো না, যা বলেছি ঠিক বলেছি। গতকালই রাস্তা উদ্বোধনে যান তিনি এবং তারপরে বিক্ষোভের মুখে পড়ে এই মন্তব্য করেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ তিনি মেজাজ হারিয়ে বলছেন যে বাড়িতে ঢুকে মেরে আসবো, কি বলবেন? দিলীপ বাবু কুকথায় তার জুড়ি মেলা ভার।
এখন শুভেন্দু অধিকারী আর দিলীপ বাবুর মধ্যে প্রতিযোগিতা চলছে, কে কত কুকথা বলতে পারে, কে কত মানুষকে অপমান করতে পারে। আর এটা তাদের স্ট্র্যাটেজি, যে সংবাদ মাধ্যমে ভেসে থাকার একমাত্র উপায় হিসেবে। কারণ জনসংযোগ নেই, মানুষ সঙ্গে নেই, পার্টি সঙ্গে নেই, এই অবস্থায় তাদের আর কোনো উপায়ও নেই। কিন্তু একটা কথা আমি দিলীপ বাবুকে মনে করিয়ে দিচ্ছি, যে এরপরে এরকম কথাবার্তা বলে মানুষের মধ্যে গেলে মানুষ কিন্তু আরো খারাপ ভাবে রিয়াক্ট করবে, মানুষের মনে আরো বেশি বিক্ষোভ জমা হবে। আর ওই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থেকে এইরকম গরম গরম কথা অনেক বলা যায়, মাস্তানদের মতন কথা বলা যায়, তারপরে যে সামনে ওরা সরে যাবে এই কেন্দ্রীয় বাহিনী, তখন এই মাস্তানি যে ফুটো মাস্তানি, এসব ফুটো আওয়াজ, বাজে কথা, সেটাও প্রকাশ হয়ে যাবে। মানুষ সব থেকে শেষ কথা বলে, মানুষকে অবজ্ঞা করবেন না, মানুষকে অপমান করবেন না, কাউকে হুমকি দেবেন না দিলীপ বাবু, আর মাস্তানদের মতন কথা বলবেন না, সমাজ বিরোধীদের মতন কথা বলবেন না, তাহলে আপনার উপর মানুষেরই আক্রমণ নেমে আসবে, সেটা সামলাতে পারবেন না। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন, তিনি কিন্তু দিলীপ ঘোষকে কটাক্ষ করতে ছাড়লেন না। হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ড এলাকায় জলের সমস্যা অব্যাহত, একাধিক জায়গায় রয়েছে ফাটল, পড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটিও। প্রায় 30টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো যে বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছে এবং একাধিক জায়গায় ফাটল দেখা গিয়েছে, এবং যে কারণে বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ড নিয়ে সেখানে অশান্তি। হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ড এলাকায় জলের সমস্যা অব্যাহত রয়েছে, একাধিক জায়গায় রয়েছে ফাটল, পড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটিও। প্রায় 30টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, রীতিমতো জলের জন্য হাহাকার। প্রায় 30টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই, এবং ঘটনাস্থলে পরিদর্শনে মন্ত্রী অরূপ রায় তিনি যান। সেখানে জলের জন্য হাহাকার, হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ড এলাকায় জলের সমস্যা অব্যাহত। এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, স্থানীয় বাসিন্দারা তারা কি জানাচ্ছেন এবং প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, 4 দিন অতিক্রান্ত হয়ে গেল। বেলগাছিয়া ভাগাড়ে যে জলকষ্ট শুধু নয়, যে একের পর এক বাড়ি ভেঙে পড়ছে এবং ধস নামছে, দেখা যাচ্ছে যে মাটির নিচে থেকে গ্যাস বেরিয়ে বিভিন্ন জায়গায় রাস্তায় ফাটল ধরছে। অর্থাৎ প্রশাসন যতই আশ্বাস দিক যে যত তাড়াতাড়ি সম্ভব এটা সমাধান করা হবে, পুরোটাই ব্যর্থ। কেননা এখনো পর্যন্ত এই এলাকায় সকাল থেকে ময়লার গাড়ি ফেলার তৎপরতা ছিল, সেই গাড়িগুলি বাসিন্দারা আটকে দেয়। কেননা যেভাবে ওয়েট, অর্থাৎ ময়লার গাড়িগুলো বিভিন্ন প্রায় 20 থেকে 25টা ময়লার গাড়ি আটকে দেওয়া হয়েছিল, যাওয়ার ফলে রাস্তায় আরো ধস, আরো ফাটল নামছে এবং পরিবারগুলো একেবারে জল পাচ্ছে না, বিদ্যুৎ নেই, থাকার জায়গা নেই, তার মধ্যে বৃষ্টি, তার মধ্যে আরো কিছুর মধ্যে ভুগছে। যে পুরো পরিষেবা দেওয়ার জন্য এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সেরকম তৎপরতা দেখা যাচ্ছে না। তবে ঘটনাস্থলে মন্ত্রী অরূপ রায় এসে পরিদর্শন করলেন। এই মুহূর্তে বিজ্ঞান মঞ্চের সদস্যরা এসেছেন, তারা পরিদর্শন করছে। অর্থাৎ দফায় দফায় মন্ত্রী এবং থেকে শুরু করে পুরসভা এবং ডিএম, পাশাপাশি যে পুলিশের আধিকারিকরা যারা রয়েছে, সকলেই এসে পরিদর্শন করছেন, দেখছেন। এবং স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী, অর্থাৎ তিনিও উত্তর হাওড়া, তুমি জানো সবচেয়ে বেশি জলের কষ্ট হচ্ছে উত্তর হাওড়ায়, সেই জায়গা থেকেও তিনি এসে সারা রাত ধরে কাজের তদারকি করছে। কিন্তু অব্যবস্থা, অর্থাৎ প্ল্যানিং এর অভাবে এই ঘটনাটা ঘটলো। যেভাবে এখানে মেন লাইন, অর্থাৎ পদ্মপুকুরের মেন লাইনের পাইপের জল গেছে, পাইপ গেছে, সেই পাইপের ওপর একের পর এক ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলতে ফেলতে গ্যাস সৃষ্টি হয় এবং চাপের ফলে এই পাইপ ফেটে যায়। তারপরে এখনো পর্যন্ত কোনো রকম সেভাবে ব্যবস্থা করতে পারেনি, তবে আশ্বাসই দিচ্ছে। তবে এই বিষয় নিয়ে এক্সপার্টদের সঙ্গে কথা বলে মন্ত্রী অরূপ রায় যেটা বললেন, এক্সপার্টদের সঙ্গে কথা হবে, কলকাতায় বিভিন্ন এক্সপার্টদের সঙ্গে কথা হয়, তারপরে একটা সুব্যবস্থা করা হবে। অর্থাৎ আরো বেশ কয়েকদিন সময় লাগবে এই বেলগাছিয়া ভাগাড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। জলের হাহাকার, তবে বেশ কিছু জলের ট্যাঙ্ক আসার পর অবরোধ তোলে এবং ময়লা ফেলার গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হয়। এই মুহূর্তে বাসিন্দাদের একটাই ক্ষোভ, যাতে বিদ্যুৎ,
জল এবং তাদের থাকার একটা সুব্যবস্থা করা। যেভাবে ফাটল ধরেছে তুমি দেখলে মনে হবে কোনো ভূমিকম্প হয়েছে। অর্থাৎ বেলগাছিয়া ভাগাড়ের আশেপাশে যেসব বাড়ি আছে প্রায় 70 থেকে 80টি বাড়ি ভেঙে একবারে চুরমার, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে এবং পরিস্থিতি একবারে ভয়াবহ সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একদম সরকারি তৎপরতা শুরু হয়েছে। একের পর এক আধিকারিকরা আসছে, মন্ত্রী আসছে, সমস্ত আলোচনার মধ্যে আশা করছে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। তবে পরিস্থিতি একবারে ভয়াবহ পরিস্থিতি এই বেলগাছিয়া ভাগাড় লিলুয়া এই অঞ্চলে। ধন্যবাদ জানাবো জগন্নাথ তোমাকে। মুর্শিদাবাদে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, চাষযোগ্য জমিতে বেআইনিভাবে মাটি কাটার কাজ। ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরকে লিখিত অভিযোগ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের রানীনগর এলাকার এই ঘটনা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত রায়। জয়ন্ত, প্রশাসনের তরফ থেকে কি জানানো হয়েছে ঠিক? দেখো, মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, বিঘের পর বিঘে বহু ফসলি চাষযোগ্য জমিতে বেআইনি ও অবৈজ্ঞানিক ভাবে মাটি কেটে জমির ভূমিরূপ পরিবর্তন করা হচ্ছে এবং মাটির বেআইনি ব্যবসা চলছে বলে অভিযোগ। এই নিয়ে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ জঙ্গিপুর পুলিশ জেলার এসপি দপ্তরে, জঙ্গিপুর পুলিশ জেলা এসপি দপ্তরেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আর এই ছবি দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের রানীনগর পঞ্চায়েত এলাকা সহ বিভিন্ন এলাকায়। বিরোধীদের অভিযোগ, প্রশাসনের মদতে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য এড়াতেই বেড়ে গেছে। যে কৃষকদেরকে বাধ্য হয়ে বহু ফসলি জমি দিতে হচ্ছে, আর সেই জমি মাটি কেটে পুকুরের মতো গর্ত করে দেওয়া হচ্ছে। এর ফলে চাষযোগ্য জমির পরিমাণ কমে যাওয়ায় পাশাপাশি বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, জমি মাফিয়াদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে এলাকার ইটভাটাগুলো। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই ইটভাটাগুলোতেই চলে যাচ্ছে মাটি। ট্রাক্টরের মাধ্যমে মাটি নিয়ে যাওয়ার ফলে ভেঙে যাচ্ছে রাস্তা। এছাড়াও ঘনবসতিপূর্ণ এলাকায় অনেকগুলো ইটভাটা থাকায় ব্যাপক পরিবেশ দূষণ হচ্ছে। প্রশাসনের তরফ থেকেও অভিযোগের খতিয়ে তদন্ত হবে এবং তাদের যারা মাটি মাফিয়ার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এমনটাই জানাচ্ছে প্রশাসন। একেবারে ধন্যবাদ জানাবো জয়ন্ত। ভাটা না লাগে ভাটা, এই যে এখানে তো 8-10টা ভাটা আছে, এইখান থেকে এগুলো মাটি কেটে সব ভাটাতে নিয়ে যাচ্ছে। ভাটা চলে এসেছে। আর এই মাটি কাটার জন্য তো ফসল টসল সব বন্ধ হয়ে যাবে। আজকে চাষের জমিগুলোকে তারা এমনভাবে ক্রয় করছেন, একটা মানুষকে হয়তো ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে তার জমিটা কোনো রকমে কেনা হচ্ছে, সেখান থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। বিএলআরওকে বললেও বিএলআরও সেই চাষের জমি, চাষের কি রকম আছে সে রকমটা পর্যন্ত হেরফের করে দিতে পারে না, সেটাও হেরফের করে দিচ্ছে। যে আশেপাশের যে জমিগুলো আছে সেই জমিগুলোকে তখন তারা ক্রয় করার জন্য বিভিন্ন রকমভাবে সেসব চাষির ওপর চাপ সৃষ্টি করছে। কাছে কোনো অভিযোগ আসলে আমরা বিএলআরও সাহেবের সাথে পরামর্শ করে যদি ইন্সপেকশন করতে হয় করছি, যদি এসডিও ম্যাডামের এন্ড থেকে আমাদের কাছে কোনো রিপোর্ট চাওয়া হয় আমরা ইন্সপেকশন করে দিচ্ছি। ঠিক আছে, ওটা ভূমি দপ্তরের সাথে যোগাযোগ রেখে যা যথাযোগ্য ব্যবস্থা নেওয়া সেটা প্রশাসনিকভাবে নেওয়া হবে। মদ্যপ অবস্থায় মহিলাদের উপরে চড়াও সিভিক ভলেন্টিয়ার, মহিলাদের মারধরের অভিযোগ। সিভিক ভলেন্টিয়ার এবং তার স্ত্রীর বিরুদ্ধে লোনের নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। প্রতিনিধি জয়ন্ত মজুমদার রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্ত, বিস্তারিতভাবে জানাবে। জয়ন্ত। হ্যাঁ দেখো জয়িতা, যেমনটা অভিযোগ সামনে আসছে যে সোদপুর গান্ধীনগর অর্থাৎ পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে মহিলাদের কাছ থেকে কিন্তু অপর এক মহিলা, ওই অঞ্চলেরই বাসিন্দা ডালিয়া মুখার্জি দেবনাথ, তার বিরুদ্ধে অভিযোগ তিনি কিন্তু তার ছেলে অসুস্থ বলে মহিলাদের নামে কিন্তু লোন তোলে এবং সেই টাকা নিজে করায়ত্ত করে এবং মহিলাদের বলে যে আপনাদেরকে সে টাকা শোধ দিয়ে দেবো। পরবর্তীতে এইভাবে করতে করতে টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় 30 লাখ টাকা। যখন দেখে মহিলারা বুঝতে পারে যে এটা সম্পূর্ণ ফ্রড হচ্ছে তাদের সঙ্গে এবং ডালিয়া মুখার্জি দেবনাথ তখনই কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে যায়। তখন কিন্তু মহিলারা তার যে বাড়ি, তার যে শ্বশুর বাড়ি গান্ধীনগরে, সেখানে যখন যায় যে কথা বলতে যে এতগুলো টাকা তুলে তিনি কি করার চেষ্টা করেছিলেন বা কি করতে চেয়েছিলেন, তখন কিন্তু দেখা যায়
সেই তার বাড়ি থেকে কর্মরত অবস্থায় তার যে স্বামী রয়েছে সিভিক ভলেন্টিয়ার সন্তু দেবনাথ, সে কিন্তু কর্মরত অবস্থায় ছুটে আসে এবং ছুটে আসার পর কিন্তু সেই মহিলাদের উপর কিন্তু চড়াও হয় এবং তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যার জেরে কিন্তু 3 জন গুরুতর আহত হয়েছে। এবং তিনি বলেন যে দ্বিতীয় আরজিকর বানিয়ে দেবো, দোতলায় নিয়ে গিয়ে, এরকমও হুমকি দেওয়া হয় মহিলাদের। পরন্ত মহিলারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, এলাকায় কিন্তু বিক্ষোভ সৃষ্টি হয় এবং মহিলারা এর পরিপ্রেক্ষিতে কিন্তু খড়দহ থানায় এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে তারা আর্থিকভাবে প্রতারিত হয়েছে এবং তাদের মারধর করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার তাদের মারধর করেছে, কর্মরত অবস্থায় লাঠি দিয়ে মারধর করেছে, এই বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হয় এবং তারপরেই দেখা যায় যে খড়দহ থানার পুলিশ তদন্তে নামে এবং যে অভিযুক্ত ছিল ডালিয়া মুখার্জি দেবনাথ এবং সন্তু দেবনাথ, এই দুজনই কিন্তু ঘটনার পর থেকে পলাতক হয়ে যায়। পলাতক হওয়ার পর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে খড়দহ থানা পুলিশের তরফ থেকে। ধন্যবাদ জয়ন্ত। বিশেষ করে আমাকে রীতিমতো দরজার পিছন দিক থেকে এসে ওর শাশুড়ি একটা বটি নিয়ে আমাকে কোপাতে আসে, আর ওর বর আমাকে এমনভাবে মারে আমি সেখানে স্পটে অজ্ঞান হয়ে যাই মারাত্মকভাবে। তখন সেই মুহূর্তে আমার কোনো জ্ঞান ছিল না। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ার অন ডিউটি অবস্থায় ছিল ওনার হাজবেন্ড। অন ডিউটি অবস্থায় রোলার দিয়ে আমাকে এমনভাবে মেরেছে আমি সেই মুহূর্তে ওখানে অন স্পট অজ্ঞান হয়ে যাই। বলতো ছেলের ক্যান্সার হয়েছে, আমার দ্বিতীয় বিয়ে, আমার সেকেন্ড ম্যারেজ, প্রথম ম্যারেজের ওই ছেলেটা। তাই আমার বর খড়দহ থানা ভালো জায়গায় কাজ করে পোস্টিংয়ে, প্রত্যেক দিন আমার 20,000 থেকে 25,000 টাকা আয় আছে রাত্রিবেলা, দ্বিতীয় মানে উভরিম ইনকাম আছে আমাদের গাড়ির হিসাবে। তা বলার পর ও টাকাগুলো নিয়েছে, আমার ছেলের ক্যান্সার দাও দিদি, দাও দিদি, টাকাগুলো দাও, লোন তুলে আমি শোধ করে দেবো। লোনগুলো তুলে নিয়ে, এমনকি আমি মূর্খ, আমি পড়াশোনা জানি না, আমার থেকে ফোন থেকে ও অ্যাপে IDFC লোন তুলিয়ে নিয়ে ওর বর ওই আমার ATM নিয়ে টাকা নিয়ে নিয়েছে। আমি জানিও না যে আমার লোন হয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমরা টাকা চাইছি আর ও শাস্তি চাইছি। ভাঙড়ের পোলেরহাটে আক্রান্ত পুলিশ, কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। সেই ভিডিও পুলিশকে মারধর করা হচ্ছে, পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা। আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মণ্ডল। পোলেরহাটের নাটাপুকুরে জমি সংক্রান্ত একটি বিষয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছিল। ঘটনাস্থলে পুলিশের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, কি কারণে ঠিক এই পরিস্থিতি তৈরি হয়? দেখো জয়িতা, তোমাকে জানিয়ে দিই, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হচ্ছে, একটি ভিডিও ভাইরাল, যে ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ কর্মীর উপর হামলা চালালেন কয়েকজন যুবক। এই মূল কারণ যে পোলেরহাট থানা এলাকার নাটাপুকুর, সেখানে পারিবারিক বিবাদের জেরে দুই পক্ষের ঝামেলা হয়। তারপরে সেখানে খবর পাওয়ার পর পোলেরহাট থানার পুলিশ সেখানে পৌঁছানোর পরে কিন্তু দেখা যায় যখন এক পক্ষ রাস্তায় গিয়ে বসে, তখন তাদেরকে সরাতে গেলে একটি ছেলে তাদের ছুটে এসে কনস্টেবলের সুশান্ত মণ্ডলের উপর হামলা চালায়, পিছন থেকে এলোপাতাড়ি মারধর চালায়। এই ঘটনার পর রীতিমতো বিশাল পুলিশ বাহিনী নাটাপুকুর এলাকায় পৌঁছায়। তারপরে কিন্তু কয়েকজনকে আটক করে। ঠিক কি কারণ তারা হামলা চালায় এবং বিস্তারিত জানার জন্য তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। এবং যে বলে রেখে দিই, আগেই কিন্তু জুয়া খেলা কেন্দ্র করে ভাঙড় থানার পুলিশ কিন্তু আক্রান্ত ছিল। এবারে পোলেরহাট থানার পুলিশ কিন্তু আক্রান্ত হতে হলো শুধুমাত্র পারিবারিক বিবাদকে কেন্দ্র করে। এ নিয়ে কিন্তু কলকাতা পুলিশ শহর থেকে যখন গ্রামে আসে, পরপর দুবার এই হামলাকে মুক্ত করতে হলো। এ নিয়ে কিন্তু প্রশ্নের মুখে পড়ছে, সাধারণ মানুষ থেকে নিরাপত্তা দিয়ে ভুগছে। ধন্যবাদ জাহাঙ্গীর। একদিন আমার একটা মাথা মেরে চুল ধরতে এনেছে, আমার আঙুলি ধরে কামড়ে লেছে, তারপরে খামচে লেছে। তো মারলো কেন? এই যে থাকা দিকে ঝামেলা হয়েছে, আমি মাঝখানে বলে থাকে দিয়ে থাকা দিকে আমার ধরে চুল ধরতে এনেছে, আমার খামচে লেছে। পাশের যে পরিবার রয়েছে তাদের দিকে আমাদের জায়গা ঠেলে দিয়েছে, জানো ওদের সঙ্গে ওরা ঝগড়া করুক। আমরা ঝগড়া করিনি, আমরা ঝগড়া যাইনি, ঝগড়া করতে চাইনি। ওরা আমাদের বাড়ি এসে আমাদের ধরে মারতেছে সব, আবার ওদের থাকা থেকে আমাদের মেরে রাখিনি, সব ছিঁড়ে। সরকারি ইট বিছানো একটা 20 বছরের পুরনো রাস্তা, সেই রাস্তার ইট তুলে আত্মসাৎ করছিল, নিজেদের সেই ইটগুলো ঘরের কাজে ব্যবহার করছিল। তো সেইখানে আমরা নেতৃত্ব প্রতিবাদ করি এবং ওই পার্শ্ববর্তী যারা ওখানে বসবাস করেন তারাও প্রতিবাদ করেছে। কিন্তু ওই যারা অ্যান্টি সোশ্যাল ওখানে বিভিন্ন, তো ওরা কোন দলের সঙ্গে যুক্ত? ওরা আইএসএফের সঙ্গে যুক্ত।
গয়াবাড়িতে পথ দুর্ঘটনায় মৃত 2, আহত একাধিক। সুখিয়া থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 2 জনের। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিনয় শঙ্কর। বিনয় শঙ্কর, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো? देखिए, आज सुबह ही सुकिया पोखरी से सिलगुड़ी जावा रास्ते में जो एक घयाबाड़ी एक जगह है, वहाँ से थोड़ा नीचे जंगल में एक गाड़ी गिर गया, सुमो गाड़ी। उसमें 11 जन पैसेंजर थे। उसमें 11 जन पैसेंजर में 2 लोग का घटनास्थल में मृत्यु हो गया। अगर जितने भी इंजर्ड है उन लोगों को सभी को सिलीगुड़ी मेडिकल कॉलेज रेफर किया हुआ है। अभी तक जो बॉडी जो रिकवर हुआ है उन लोगों का आइडेंटिफाई नहीं हुआ, वो कहाँ के बासिंदा है, अभी तक कोई इंक्वायरी चल रही है। शुक्रिया विनय जी। বিচারপতির বাংলোয় নগদ কাণ্ডে নয়া মোড়, নগদ অর্থ পাওয়ার কথা অস্বীকার দিল্লির দমকল প্রধানের। বিচারপতির বাড়িতে টাকা পাওয়ার কথা অস্বীকার দমকল প্রধানের। দমকল কর্মীরা কোনো টাকা পায়নি, দমকল প্রধান এমনটাই জানিয়েছেন তিনি। নগদ অর্থ পাওয়ার কথা অস্বীকার দিল্লির দমকল প্রধানের। বিচারপতির বাড়িতে টাকা উদ্ধার নিয়ে যে ঘটনা, সেই ঘটনায় এবার নয়া মোড়, নগদ অর্থ পাওয়ার কথা অস্বীকার দমকল প্রধানের। বিচারপতির বাংলোয় নগদ কাণ্ডে নয়া মোড়, এবার নয়া তথ্য উঠে এসেছে। নগদ অর্থ পাওয়ার কথা অস্বীকার দিল্লির দমকল প্রধানের। বিচারপতির বাড়িতে টাকা পাওয়ার কথা অস্বীকার দমকল প্রধানের। দমকল কর্মীরা কোনো টাকা পায়নি এমনটাই জানিয়েছেন তিনি। বিচারপতির বাড়িতে নগদ অর্থ উদ্ধার করা হয়েছে এমন যে খবর ছড়িয়ে পড়েছিল, সেই ঘটনায় এবার নয়া মোড়, নয়া তথ্য সামনে এসেছে। দমকল প্রধান তিনি জানিয়েছেন যে দমকল কর্মীরা কোনো টাকা পায়নি তার বাড়ি থেকে। এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। কলকাতা শহর এবং সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপট এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 কিলোমিটার থাকবে এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। পাশাপাশি গোটা রাজ্যে ঝড় বৃষ্টির প্রভাব আগামীকাল পর্যন্ত বজায় থাকবে। এর জন্য তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান। আজ সর্বনিম্ন তাপমাত্রা 21.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগেই যেমনটা জানানো হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে, কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা ছিল। সেই রকমই সকাল থেকে আকাশের মুখ ভার, জেলাতেও সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। 2-1 পশলা বৃষ্টিও দেখা গিয়েছে শহর কলকাতায়। দক্ষিণবঙ্গেও চলবে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃষ্টির জন্য তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে, কলকাতা শহর এবং সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি জেলাতেও একই ছবি, সকাল থেকেই আকাশের মুখ ভার এবং বৃষ্টি দেখা গিয়েছে। কোথাও কোথাও মেঘলা আকাশ এবং সেই সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কমেছে কিছুটা। বৃষ্টির জন্য তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আজকে এবং আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কি জানতে পারছো? দেখো, আজ পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি জারি রয়েছে। তবে আগামীকালও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে এবং হাওয়ার বাতাসের গতি অনুকূল থাকাতেই এই বৃষ্টি জারি থাকবে। এবং যেমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে আজ সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই ঝড় বৃষ্টি লাগাতার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ক্রিকেট প্রেমীদের জন্য সেটা একেবারেই সুখবর নয়, কারণ IPL এর আজকে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে শহর কলকাতায়। উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একাধিক জেলায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে যেরকম মেঘলা আকাশ ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশও পরিণত হয়েছে। তবে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু জারি করছে হাওয়া অফিস। জুইদা, ধন্যবাদ জানাবো শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।
আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাঁকুড়ার ছবি, সেখানেও সকাল থেকে মেঘলা আকাশ এবং সেই সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, যেমনটা আবহাওয়া দপ্তর সূত্রে আগে জানা গিয়েছিল যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই রকমই সকাল থেকে একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্বরূপ, আজকে বাঁকুড়ার ঠিক ছবিটা কি? দেখো, গতকাল থেকেই বাঁকুড়া জেলার চিত্র সম্পূর্ণ বদলে গেছে, কারণ বেশ কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল, 40 ছুঁই তাপমাত্রা ছিল, গতকাল থেকেই কিন্তু আবহাওয়ার সম্পূর্ণ পরিবর্তন। এবং গতকাল থেকেই মেঘলা আকাশ যেমন ছিল, বিকেলের দিকে বৃষ্টি এবং রাত্রেও কিন্তু বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি, জেলার বিক্ষিপ্ত জায়গায় শিলাবৃষ্টি যেমন হয়েছে এবং ঝিরঝির বৃষ্টি, কোথাও আবার মাঝারি বৃষ্টি হয়েছে। কিন্তু আজ সকাল থেকেও কিন্তু শনিবারের যে সকাল, সেই সকাল আকাশ একেবারেই আকাশে কালো মেঘ এবং তার সাথে সাথে বৃষ্টি, দিনভর বৃষ্টি, এখনো পর্যন্ত বৃষ্টি চলছে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি চলছে এবং একটা অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে জেলার আজকের আবহাওয়া, শনিবারের আবহাওয়া। এবং সব থেকে যেটা দেখা যাচ্ছে যে জেলাতে যেভাবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল, সেই জায়গায় গত দুদিন ধরে এই যে দুর্যোগের বৃষ্টি, তাতে তাপমাত্রার পারদ এক ধাক্কায় 13 ডিগ্রি নেমে 25 ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছে। বুঝতেই পারছো, চৈত্র মাসে একটা ঝড়ো হাওয়া এবং তার সাথে আকাশে মেঘ এবং ঝিরঝির বৃষ্টি, একটা শীতল আবহাওয়ার পরিবেশ, একটা শীতের আমেজ ফিরিয়ে এনেছে বাঁকুড়া জেলার মানুষকে। এবং এই যে আবহাওয়া, এখন হয়তো কিছুটা বৃষ্টি না হলেও কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, আবার কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে না, তবে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আকাশে কিন্তু মেঘ ভরে রয়েছে। স্বাভাবিকভাবেই তাপমাত্রার যে পতন হয়েছে, তাতে কিন্তু জেলার মানুষের মধ্যে কিন্তু একটা, যে জেলার মানুষ যেটা চেয়েছিলেন একটা বৃষ্টির, তাতে হয়তো তাপমাত্রার পারদ কমবে এবং সেই যে চৈত্র মাসেও কিন্তু শীতের একটা আমেজ জেলা জুড়ে, সেটা কিন্তু সেই ছবিটাই কিন্তু সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ জানাবো স্বরূপ। আজ থেকে শুরু হচ্ছে আইপিএল, যেখানে কেকেআর বনাম আরসিবি। আর এই ম্যাচে বরুণ বনাম বরুণ অর্থাৎ বৃষ্টির ভ্রুকুটি দেখা গিয়েছে ইতিমধ্যেই। আইপিএল এর প্রথম ম্যাচ, যা ঘিরে উন্মাদনা কিন্তু তুঙ্গে। গতকাল রাতেই আপনারা দেখেছেন যে কিং খান তিনি শহরে পা রেখেছেন এবং আইপিএল বরাবরই একটা আবেগের জায়গা এবং তার মাঝে এই বৃষ্টির ভ্রুকুটি জানিয়ে কিন্তু অনেকেরই মন খারাপ। আইপিএল এর প্রথম ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে এবং ইতিমধ্যে প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তবে তারই মাঝে বৃষ্টির ভ্রুকুটি। গতকালই আপনারা জানেন যে কিং খান তিনি শহরে পা রেখেছেন, যাকে ঘিরে অন্যরকম উন্মাদনাও রয়েছে। এবং এই মুহূর্তে ইডেনের ছবিটা কি সেটা জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আইপিএল নিয়ে বরাবরই সবার মধ্যে একটা আবেগ কাজ করে, তার মাঝে বৃষ্টির ভ্রুকুটি। সবাই প্রার্থনা করছে যাতে বৃষ্টি না হয়, তবে যদি বৃষ্টি হয় তাহলে কি কি প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখা হয়েছে এবং এই মুহূর্তে ইডেনের ছবিটা কি ঠিক? দেখো জুইতা, এখন এই মুহূর্তে ভালো খবর এটাই যে বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না, আর এটাই কিন্তু প্রার্থনা করছে কলকাতা ক্রিকেট অনুরাগী যতজন এই ম্যাচ দেখতে আসবেন, যে আজকে যেন মানে এই ম্যাচে কোনোভাবেই বৃষ্টি বিঘ্ন হয়ে না দাঁড়ায়। কারণ একটা লম্বা সূচি রয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবার আইপিএলে শাহরুখ খান সঞ্চালনা করবেন, এটা অবশ্যই বড় প্রাপ্তি। শাহরুখ খান ছাড়াও শ্রেয়া ঘোষাল, দিশা পাতানি, করণ আউজা এরা পারফর্ম করবেন এবং একটা ইন্টারাকশন সেশন হবে, যেটা জানা যাচ্ছে সিএবি তরফ থেকে শাহরুখ খানের সঙ্গে দুই ক্যাপ্টেনের। তাই এই এতগুলো জিনিস হবে সন্ধ্যা 6টা থেকে 6:40-45 পর্যন্ত। পরে ফায়ার ওয়ার্কস হবে, আলোর খেলা চলবে। তো একটা লম্বা সূচি কিন্তু রয়েছে, তাই বৃষ্টি যাতে না হয় সেটার প্রার্থনা চলছে। ভালো খবর এটাই যে কখনো মেঘ কখনো রোদের এই যে লুকোচুরি চলছে, তবে যা খবর আবহাওয়া সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে প্রচুর ফ্যান্সরা আমার সঙ্গে রয়েছে এবং তারাও আশাবাদী কলকাতার এই ম্যাচ, কলকাতা ব্যাঙ্গালোর এই ম্যাচ হবে। তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। তো আজকের ম্যাচ নিয়ে আপনার কি প্রত্যাশা? আমরা তো কেকেআর জিতবো, আমার আত্মবিশ্বাস আছে আমাদের কি কলকাতা জিতবে আমাদের।
এই আবহাওয়া নিয়ে একটা দেখা যাচ্ছে যে আবহাওয়া বৃষ্টি হতে পারে, তো সেটার জন্য কি মন খারাপ? মন খারাপ তো হওয়ারই কথা, কিন্তু আপাতত দেখে মনে হচ্ছে মনটা একটু খুশি হয়েছে, আর আমরা চাইবো যে এরকমই থাকুক আর আরসিবি জিতবে। তো কেকেআর ফ্যান্সও রয়েছে, আরসিবি ফ্যান্সও রয়েছে, তো বোঝাই যাচ্ছে এখানে ভাগ হয়ে গেছে। বিরাট কোহলির ভক্তও রয়েছে। বিরাট কোহলি থেকে কি প্রত্যাশা? বিরাট কোহলি আজকে একটা সেঞ্চুরি চাইছে, বিরাট কোহলি থেকে অবশ্যই একটা সেঞ্চুরি চাইছে। এখানে কতজন আরসিবি ফ্যান্স রয়েছে? মানে জুহিতা, বুঝতে পারছো এখানে মানে কলকাতা ইডেন গার্ডেন্স এটা কিন্তু ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী নয়, তবে এখানে সংখ্যাগরিষ্ঠ বোঝা যাচ্ছে যে বিরাট কোহলির ফ্যান্স, আরসিবি ফ্যান্স কেন, তার কারণ হচ্ছে বিরাট কোহলি সেই টিমের হয়ে পারফর্ম করছেন এবং বিরাটের জার্সি নাম্বার 18তম আইপিএল। তবে সব ক্ষেত্রে যেটা বলার, সব থেকে বলার বিষয় যেটা, সেটা হচ্ছে সিএবি কিন্তু সতর্ক একদম এবং তারা প্রস্তুত। সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে গতকাল কথা হচ্ছিল, যেটা আমি একটু আগেও বলেছি যে সুজন মুখোপাধ্যায় এটা বলছেন বৃষ্টি হোক, তবে বৃষ্টি যদি থেমে যায় তাহলে আধ ঘন্টার মধ্যে ম্যাচ কিন্তু শুরু করে দেওয়ার ক্ষমতা রাখে সিএবি, সেই জন্য তারা প্রস্তুত। গ্রাউন্ডসম্যান যারা রয়েছে তারাও প্রস্তুত, তাই আশা করা যেতেই পারে ম্যাচ হবে এবং ম্যাচে বেশ কিছু এবার আইপিএল নতুন নিয়ম রয়েছে, যেটা সালাইভা রিমুভ মানে যেটা ছিল সেটার উপর নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। তাই ম্যাচ হোক এবং জমজমাট ম্যাচ হোক, এই আশাই কিন্তু করছে প্রত্যেকে। জয়িতা, ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। এবং এই মুহূর্তে আপনারা ইডেনের ছবিটা দেখলেন, সেখানে কিন্তু একেবারেই ভক্তরা মুখিয়ে রয়েছে আজকের এই ম্যাচ ঘিরে, উন্মাদনা তুঙ্গে। এবং কিং খান অন্যতম আকর্ষণ প্রত্যেকবারের মতো, এবারেও তিনি গতকালই পৌঁছে গিয়েছেন শহর কলকাতায়, পা রেখেছেন। ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘেরা ইডেন, 3000-এরও বেশি পুলিশ মোতায়েন। ইডেনের 15টি জোনের প্রতিটিতে থাকবে এসি পদমর্যাদার অফিসার, ওয়াচ টাওয়ার এবং ড্রোনে চলবে নজরদারি। মহিলাদের নিরাপত্তায় থাকবে উইনার্স টিম। টিকিটের কালোবাজারি রুখতে এআরএস টিম থাকবে এবং ইডেন চত্বরে থাকবে এআরএস টিম। আপনারা জানেন যে ইতিমধ্যেই টিকিটের কালোবাজারি শুরু হয়ে গিয়েছে, জানিয়ে কিন্তু এবার নজর রয়েছে প্রশাসনের। ইডেনের 15টি জোনে প্রতিটিতে থাকবে এসি পদমর্যাদার অফিসার। ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে ইডেনকে, 3000-এরও বেশি পুলিশ মোতায়েন থাকবে এমনটাই জানা যাচ্ছে। এবং প্রতিটি জোনে থাকবে এসি পদমর্যাদার অফিসার, এমনকি ওয়াচ টাওয়ার এবং ড্রোনে চলবে নজরদারি। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, আইপিএল এর টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগে মামলা। অভিযোগের ভিত্তিতে গিরিশ পার্ক থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে মোট 17টি টিকিট, 4টি দামের টিকিট, 2টি মোবাইল ফোন এবং 20,600 টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিউ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার আরও 6টি টিকিট সহ গ্রেফতার করা হয়েছে তাদেরকে। অভিযোগের ভিত্তিতে গিরিশ পার্ক থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে এবং নিউ মার্কেট থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আইপিএল এর টিকিট নিয়ে কালোবাজারির একাধিক অভিযোগ জমা পড়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে গিরিশ পার্ক থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে মোট 17টি টিকিট, 4টি দামের টিকিট, 2টি মোবাইল ফোন এবং 20,600 টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিউ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে একজনকে, 6টি টিকিট সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ড এলাকায় জলের সমস্যা অব্যাহত। একাধিক জায়গায় ফাটল রয়েছে, পড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটিও। প্রায় 30টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন এর আগেই তারা সরব হয়েছেন এবং প্রশাসনের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, তোমাকে বলে রাখি, 4 দিন পড়লো বেলগাছিয়া ভাগাড়ের এই পরিস্থিতি, অর্থাৎ বেলগাছিয়া ভাগাড়ে পাইপ ফেটে যে বিপত্তি হয়, তারপরে একের পর এক সমস্যা তৈরি হয়। তারপরের দিন থেকে দেখা যায় এলাকার বিভিন্ন বাড়িতে ফাটল, শুধু ফাটল নয়, এতটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং মাটির নিচে যে গ্যাস উৎপন্ন হচ্ছে সেই গ্যাস থেকে প্রচণ্ড শব্দ হচ্ছে এবং ফেটে যাওয়া একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এলাকায় এই মুহূর্তে পুলিশ
একেবারে ঘিরে দিয়েছে। কিন্তু ঘটনাস্থলে মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী এসে পরিদর্শন করে গেছেন। মন্ত্রী অরূপ রায় এসে আশ্বাস দিয়ে গেছেন যে বিদেশে কোনো আধিকারিক, বিদেশে যে যারা এক্সপার্ট আছে তাদের সঙ্গে কথাবার্তা হবে, যাতে এই পরিবারগুলো, যতগুলো পরিবার ঘর ছাড়া হয়েছে, তারা যাতে পুনর্বাসন পায়। এবং ভাগাড়ে এতটা ভয়ানক পরিস্থিতি, জলের তো একেবারেই অভাব, বিদ্যুৎও পারছে না। বেশ কিছু এই পরিস্থিতি জেনে নেব যে আপনাদের কি অবস্থায় রয়েছেন, সকাল থেকে আরও কি পরিস্থিতি তৈরি হয়েছে। কাল থেকে তাও আজকে তো অনেক খারাপ পরিস্থিতি আছে। এটা হচ্ছে কিসের জন্য জানা, আজ সে 28 বছর আগে এখানে দাসনগরের ফ্যাক্টরিতে আগুন লেগেছিল, গ্যাসগুলোকে এখানে পুঁতা হয়েছিল। তখন 28 বছর আগে এত বড় ঢিপি ছিল না, ও মাঝখানে ঢিপি দেখছে, ওখানে মাঝখানে ফুটতা হচ্ছে, সেই পুঁতা জুড়ে ওই গ্যাস থেকে এটা ফেটে যাচ্ছে। প্রশাসন থেকে কি বলা হচ্ছে? প্রশাসন থেকে কিছু বলা হচ্ছে না, পুলিশগুলো বলছে সব সাইড হয়ে যাও, ধীরে সুস্থে থাকো। কিভাবে খাওয়া দাওয়া, জল কিভাবে পরিস্থিতি? জল নিজেরা কিনে কানে খাচ্ছে। কালকে বলেছে সকালবেলা সে এসে সন্ধ্যাবেলা 2 গাড়ি জল 3 গাড়ি জল দিয়েছে। তারপরে আরেকজনের থেকে চেয়ে নেবো কি পরিস্থিতি। তো এখান থেকে দেখছেন তো স্যার, সব ভাগা দিয়ে আমরা দাঁড়িয়ে দেখছি, পুলিশরা কিছু অবস্থা করছে না, না খাওয়া দাওয়া দিচ্ছে, না জল দিচ্ছে না। কালকে 2 গাড়ি দিচ্ছে, আজকে পুরো বেড়ে গেছে, পুরো মাটি নিয়ে ফাটছে, গ্যাস মতন ফাটছে, উপরে চাপ আছে, ফাটছে স্যার। হ্যাঁ, গ্যাস দিয়ে ফাটছে স্যার। মন্ত্রী তো এলে কি বলে গেল? না, উনি কিছু কি বলে গেলেন আমি তো ছিলাম তখন না, এখন আমরা শুনেছি উনি বলে, কিন্তু কিচ্ছু বললো না। যখন 28 বছর পরে এই জিনিসটা যখন গ্যাসটা নিয়ে এসছে, তখন আমার পুরো বস্তি 2000 বস্তি পুরো লোক, আমরা পুলিশদের মধ্যে আমরা 3টে পাড়া, আমাদের এইটা ছাত্রদল ক্লাব, সিরোড সব মিলে আমরা করেছিলাম এখানে পুতো না। জিনিসটা খুব ভয়ানক হবে। যখন অত লোক মারা গেছিল দাসনগরে, আমরা তখন বারণ করেছিলাম এই জিনিসটা পুতো না। তখন এরা কি করেছে, আমাদেরকে সিআরপিএফ কে সব এক সাইডে করে মেরে মেরে সবাইকে তাড়িয়ে দিয়েছে। এরা পুরো যেটা পুতা হয়েছে, ওইখানে 6টা পাইপ ছিল, 6টা, যে 4 সাইড দিয়ে 6টা পাইপ দেওয়া হয়েছিল। তখন কর্পোরেশনকে বারণ করা হতো কি এই জিনিসটা আপনারা পুঁতবেন না পাইপটা। দেখো সুবি, শুনতেই পেলে যে এখানে বেলগাছিয়ার এই ভাগাড়েতে বহু পুরনো, অর্থাৎ অনেক বছর আগে গ্যাস পোতা হয়েছিল। সেই গ্যাসগুলি অর্থাৎ বিস্ফোরণ করছে সাধারণ মানুষের ধারণা। তবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 10 সদস্যের একটি টিমও এসেছে, তারা খতিয়ে দেখছে এবং প্রশাসনিক তরফ থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে তারা অভিযোগ করছে যে তারা খাবার পাচ্ছে না, জল পাচ্ছে না এবং প্রশাসনের তরফ থেকে তেমন সুযোগ সুবিধা পাচ্ছে না। অর্থাৎ সবাই আসছে, আশ্বাস দিচ্ছে, কিন্তু কেউ সেইভাবে পাশে তাদের দাঁড়াচ্ছে না। এই পরিবারগুলো কোথায় যাবে, তারা কি করে জল পাবে? তবে সকালবেলা যখন আরও এই ডাম্পিং গ্রাউন্ডে যখন 20 থেকে 30টা লরি ময়লা ফেলতে এসেছিল, সেই সময় তারা বাধা দেয়, আটকে দেয়। কেননা আগে তাদের পানীয় জলের ব্যবস্থা করতে হবে, আগে তাদের থাকার ব্যবস্থা করতে হবে, তারপরে তারা অন্যান্য কাজ করতে হবে। তবে এই মুহূর্তে তৎপরতা খানিকটা দেখা যাচ্ছে, অর্থাৎ মিডিয়ার চাপে তৎপরতা দেখা যাচ্ছে। কিন্তু গত 4 দিন ধরে এই সমস্যা হচ্ছে, কারোর একেবারে ভূক্ষেপ নেই, সেটাই স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানাচ্ছে। একদম বিক্ষোভের মুখে পড়ছে। তবে একের পর এক পরিদর্শন করলো, সরকারি আশ্বাস দিল, সেভাবে এখনো পর্যন্ত তারা কোনো সুরাহ পায়নি। তবে ভয়ানক পরিস্থিতি, যা ফাটল ধরেছে বাড়িতে এবং বিভিন্ন রাস্তায় গ্যাসগুলো ফাটছে, সেখানে দেখা যাচ্ছে একটা ভূমিকম্পের পরিস্থিতি। অর্থাৎ এখান দিয়ে যাওয়াই একটা তোমার দুষ্কর হয়ে যাবে, চলাফেরা তো অনেকটা দূরের কথা। কিন্তু এই পরিবার, বাচ্চা, তারা নিয়ে কোথায়। ধন্যবাদ জানাবো জগন্নাথ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। রবীন্দ্র ভবন ছাড়া আশ্রম প্রাঙ্গণে ঢুকতে পারবেন না পর্যটকরা। উপাচার্যের ঘোষণার পরেও আগের নিয়ম বলবৎ রাখলো বিশ্বভারতী এবং বিজ্ঞপ্তি দিয়ে জানালেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক। প্রতিনিধি মনা বীরবংশী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, বিস্তারিতভাবে কথা বলবো। মনা, ঠিক কি জানানো হয়েছে? দেখো জহিতা, তুমি জানো যে গতকালকেই বিশ্বভারতীর নতুন উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ সাংবাদিকদের জানিয়েছিলেন যে রবীন্দ্র ভবনের পাশাপাশি শান্তিনিকেতন, যেটি ওয়ার্ল্ড হেরিটেজ জোন, অর্থাৎ রবি ঠাকুরের শান্তিনিকেতন আশ্রম প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ পর্যটক এবং সাধারণ মানুষ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো, খুলে দেওয়া হলো। তারা কিন্তু কোনো অনুমতি নয়, তারা ঢুকতে পারবেন, তবে কিছু নিয়ম মেনে। গতকালকেই উপাচার্য এটি সাংবাদিকদেরকে জানিয়েছিলেন। সেই বক্তব্যর 24 ঘন্টা না কাটতেই একেবারেই ঘুরে দাঁড়ালো বিশ্বভারতী কর্তৃপক্ষ, সেটা বলা যেতে পারে। এদিন বিশ্বভারতীর
জনসংযোগ আধিকারিক তিনি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন এবং তিনি পরিষ্কার ভাবে সেখানে লিখেছেন যে আগের যে নিয়ম সেই নিয়মেই কিন্তু বলবৎ রইল, অর্থাৎ রবীন্দ্র ভবন এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, অন্যতম অবশ্যই বলতে পারে যে পর্যটন কেন্দ্র শান্তিনিকেতন। সেই শান্তিনিকেতনে যে সমস্ত বেড়াতে আসা পর্যটক বা সাধারণ মানুষ তারা রবীন্দ্র ভবন তারা ঢুকতে পারবেন, কিন্তু রবীন্দ্র ভবন ব্যতীত যে শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শান্তিনিকেতন গৃহ, ছাতিমতলা উপাসনা গৃহ বা সেখানে যে দর্শনীয় স্থান, সেই স্থানগুলিতে প্রবেশের ক্ষেত্রে কিছু নিয়ম তারা আগের যে নিয়ম সেই নিয়মেই বলবৎ রইল, অর্থাৎ সেখানে পর্যটক এবং সাধারণ মানুষ ঢুকতে গেলে বিশ্বভারতীর অনুমতি নিয়ে কিন্তু ঢুকতে হবে। এটা কিন্তু আগের যে নিয়ম, অর্থাৎ আমরা দেখেছি 2020 সালে যে করোনা পাটকাল, তারপর থেকে যে 20 সাল পর থেকে প্রায় 5 বছর ধরে বন্ধ হয়েছিল সাধারণ মানুষ এবং পর্যটকদের জন্য, সেই নিয়মেই কিন্তু বলবৎ রইল। এমনটাই বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ তিনি একটি প্রেস রিলিজ দিয়ে কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন। দেখো, অবশ্যই এখানেই কিন্তু আবারও নতুন করে কিন্তু বিতর্কের একটা সৃষ্টি তৈরি হলো। তার কারণ তুমি বুঝতে পারছো যে বিশ্বভারতীতে দীর্ঘ 15 মাস পর কেন্দ্রীয় সরকার নতুন উপাচার্য পাঠিয়েছেন অধ্যাপক প্রবীর কুমার ঘোষকে। তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন যে 5 বছর পর আগে বন্ধ ছিল, কি অবস্থায় ছিল আমি দেখবো না, পর্যটক এবং সাধারণ জন্য খুলে দেওয়া হলো। কিন্তু তার বক্তব্যের পরেও 24 ঘন্টা কাটলো না, আবার নতুন করে বিশ্বভারতী একটা প্রেস রিলিজ দিল, সেখানে বলল যে আগের নিয়মেই বলবৎ রয়েছে। অর্থাৎ এখানেই একটা নতুন করে বিতর্কের কিন্তু সৃষ্টি হলো। তাহলে উপাচার্য মহাশয়, অর্থাৎ যিনি নতুন উপাচার্য এসছেন, তিনি হঠাৎ করে আচমকাই কেন সাংবাদিকদেরকে এ ধরনের মন্তব্য করলেন? তিনি তাদের আভ্যন্তরীণ আলোচনা না করে এ ধরনের কিন্তু নানান প্রশ্ন কিন্তু উঠছে। দিনের শেষে এটাই বলা যেতে পারে, তারা যেটা জানাচ্ছেন যে আগের যে নিয়ম, অর্থাৎ ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে শান্তিনিকেতনের ভেতরে, অর্থাৎ যদি উপাসনা গৃহ, শান্তিনিকেতন গৃহ, আম্রকুঞ্জ, পাঠক ভবন, গৌর প্রাঙ্গণ, সঙ্গীত ভবন, কলা ভবন, এই যে হেরিটেজ জোন, অর্থাৎ যে ক্যাম্পাস রবি ঠাকুরের আশ্রম প্রাঙ্গণ, সেখানে পর্যটক এবং সাধারণ মানুষ বা ছাত্ররা যদি ঢুকতে চান তাহলে বিশ্বভারতীর কাছে সপ্তাহ 2 আগে ইমেল মারফত আবেদন জানাতে হবে কতজন ঢুকবে, কোন সময়ে ঢুকবে। বিশ্বভারতী অনুমতি দিলে তবেই তারা ঢুকতে পারবেন। অর্থাৎ আগের যে নিয়ম সেই নিয়মেই কিন্তু বলবৎ থাকলো বিশ্বভারতী, সেটা কিন্তু বলা যেতে পারে। অলরেডি আমি কালকে পারমিশন দিয়ে দিয়েছি খোলার জন্য। হ্যাঁ না, দেখুন পাস্ট নিয়ে আমি কথা বলি না, পাস্টে যা হয়েছে যে আমি আমার ভিশন নিয়ে চলবো। রবীন্দ্রনাথ ট্যাগোরের যে আইডিওলজি ছিল সেটাকে কিভাবে মেনটেন করব, কিভাবে লাগু করব, সেটা আমি প্রিন্সিপাল নিয়ে চলি। কালকে আমি এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক। ফের খুলে গেল লন্ডনের হিথ্রো বিমানবন্দর। বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের জেরে বন্ধ ছিল 18 ঘন্টা। অগ্নিকাণ্ডের জেরে উড়ান বাতিল এবং বিলম্বিত হয়। অগ্নিকাণ্ডের জেরে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরসূচিতে কিছুটা পরিবর্তন হয়। আপনারা জানেন, বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে বন্ধ ছিল 18 ঘন্টা বিমানবন্দর এবং বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল যে 21 তারিখ মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর। তারপরে আজ খুলে গেল লন্ডনের হিথ্রো বিমানবন্দর। বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে বন্ধ ছিল 18 ঘন্টা। অগ্নিকাণ্ডের জেরে উড়ান বাতিল হয়, বিলম্বিত হয়। অগ্নিকাণ্ডের জেরে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরসূচিতে পরিবর্তনও হয়। সকালের বদলে বিকেলের বিমানে তিনি যাচ্ছেন লন্ডন। ফের খুলে গেল লন্ডনের হিথ্রো বিমানবন্দর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডন সফরে যাচ্ছেন। তার সফরসূচিতে কিছুটা পরিবর্তন করা হচ্ছে। সকালের বদলে বিকেলের উড়ানে তিনি যাচ্ছেন লন্ডন। আরএসএস এর অখিল ভারতীয় প্রতিনিধি সভায় মনমোহন সিংকে শ্রদ্ধা জ্ঞাপন। সংঘের শোক প্রস্তাবের তালিকায় তবলিয়া জাকির হোসেন, চিত্র পরিচালক শ্যাম বেনেগাল এবং সাংবাদিক কবি প্রীতেশ নন্দী রয়েছেন। প্রাক্তন কংগ্রেস নেতা এস.এম. কৃষ্ণও। শুক্রবার থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে সংঘের সর্বভারতীয় প্রতিনিধি সভা। এই সভায় যোগ দিয়েছেন 1500 প্রতিনিধি।
21 থেকে 23 মার্চ আরএসএস এর সর্বোচ্চ নীতি নির্ধারক সভা অখিল ভারতীয় প্রতিনিধি সভার 3 দিনের বৈঠক। আরএসএস এর কাছে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবার আরএসএস এর এই সভার প্রথম দিনই মনমোহন সিং এর নামে শোক প্রস্তাব, পাশাপাশি সাম্প্রতিক সময়ে প্রয়াত বিশিষ্ট জনেদেরও শ্রদ্ধা জানানো হয় আরএসএস এর এই সভায়। প্রয়াত সঙ্গীত শিল্পী জাকির হোসেন, চিত্র পরিচালক শ্যাম বেনেগাল, কবি প্রীতিশ নন্দী, কংগ্রেস নেতা SM কৃষ্ণ সহ আরও কয়েকজন ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানায় আরএসএস। 3 দিন ব্যাপী এই বৈঠকে উপস্থিত ছিলেন সংঘচালক তথা অধ্যক্ষ মোহন ভাগবত, সহ অধ্যক্ষ দত্তাত্রেয় হোসাবেল, ছিলেন 1482 জন প্রতিনিধি। এদিন বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়। দত্তাত্রেয় হোসাবেল জানান, দেশে মোট 73,646টি স্থানে বর্তমানে আরএসএস এর কাজ হচ্ছে। এর মধ্যে দৈনিক ভিত্তিতে কাজ হয় 51,710টি স্থানে, সাপ্তাহিক ভিত্তিতে কাজ হয় 21,936টি জায়গায়। দৈনিক সক্রিয় শাখার সংখ্যা গত 1 বছরে বেড়েছে 10,000। বর্তমানে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 83,129। সাপ্তাহিক শাখার সংখ্যা 4,000 বেড়ে হয়েছে 32,145। সারা দেশে এখন শাখার মোট সংখ্যা 1,15,276। এর মধ্যে গ্রামীণ শাখা বা মণ্ডলের সংখ্যা 58,981টি। সংঘ নেতা CR মুকুন্দের দাবি, বর্তমানে স্বয়ংসেবকের সংখ্যা 1 কোটি, যাদের মধ্যে দৈনন্দিন কাজে যোগ দেন 6 লক্ষ স্বয়ংসেবক। নতুন স্বয়ংসেবক হিসেবে যুক্ত হয়েছেন 2,22,962 জন। এদের মধ্যে 25 থেকে 40 বছর বয়সীদের সংখ্যা 1,63,000। জয়েন আরএসএস এর ওয়েবসাইটের মাধ্যমে সংঘের সঙ্গে যোগাযোগ করেছেন 12,73,453 জন। এমনটাই জানিয়েছেন সংঘের সহ অধ্যক্ষ হোসাবেল। কলকাতা টিভি। আরও এই পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।